আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা জেনেছি যে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রণয়নের জন্য অভ্যন্তরীণ উপাদানগুলো জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়নের জন্য বাহিরের যে উপাদানগুলো সেগুলো জানার চেষ্টা করব, বা বহি উপাদান যেগুলো আছে এগুলো জানার চেষ্টা করব খুবই সংক্ষেপে। তো একটা রাষ্ট্রের যখন পররাষ্ট্রনীতি প্রণয়ন করে তখন প্রথমে যে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়, বাহিরের উপাদানগুলোর মধ্যে, অর্থাৎ দেশের বাইরের। অভ্যন্তরীণ গত ভিডিওতে আলোচনা করেছি, আজকে আমরা বাইরের যে বিষয়গুলোর প্রতি প্রথমেই নজর রাখতে হয় সেটা হচ্ছে হিস্টোরি, বা অতীত ইতিহাসের উপর ভিত্তি করে কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করতে হয়। যেমন দেখেন, ঐতিহাসিকভাবে কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্ব লেগেই থাকে। আবার অতীত ইতিহাস স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে রাশিয়া এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্র, এদের কিন্তু দ্বন্দ্ব লেগে আছে। তো অতীত ইতিহাসের উপর ভিত্তি করে কিন্তু তাদের দ্বন্দ্ব কিন্তু আগামীতেও লেগেই থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করতে হয় বা করায়, ঠিক আছে। এরপর দ্বিতীয় যে বিষয়টা আদর্শিক একটা মতাদর্শ বা রাষ্ট্রের মতাদর্শ। যেমন দেখেন, কানাডা, যুক্তরাষ্ট্র, এরপর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এদের কিন্তু মিল আছে অনেকটা, এদের সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ। এটা কি কারণে? তাদের আইডিওলজি বা রাষ্ট্রের যে মতাদর্শগুলো আছে এগুলো কিন্তু মিল আছে। তারা গণতান্ত্রিক এবং পুঁজিবাদীতে বিশ্বাসী। অন্যদিকে রাশিয়া, চীন, এদের কিন্তু মতাদর্শটা আলাদা, এরা কিন্তু সমাজতান্ত্রিক। তো এক্ষেত্রে তাদের মতাদর্শের কিন্তু মিল নাই আমেরিকা কিংবা যুক্তরাজ্য, তারপর কানাডার সাথে কিন্তু মিল নাই। তার মানে এই দুইটার কিন্তু মতাদর্শ আলাদা। তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করা হয়। এরপর তৃতীয়ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান কে বিবেচনা করে কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করা হয়। এরপর আন্তর্জাতিক যে আইনগুলো আছে এই আইনগুলোর উপর ভিত্তি করে কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করা হয়। এরপর সর্বশেষ যেটা দেখা হয় সেটা প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব, অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো থাকে এই রাষ্ট্রগুলোর প্রভাবটা কেমন বা কেমন ক্ষমতাধর, এটার উপর ভিত্তি করেও কিন্তু পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করতে হয়। যেমন বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু ভারত, চীন এগুলো আছে। এনাদের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, টেকনোলজি কিন্তু অনেকটা এগিয়ে বাংলাদেশের থেকে। তো আমাদের বাংলাদেশের যখন পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করবে তখন কিন্তু এই রাষ্ট্রগুলোর কথা বিবেচনা করে পররাষ্ট্রনীতিগুলো প্রণয়ন করতে হয়। তো আমরা যদি এক নজরে দেখার চেষ্টা করি যে প্রথমে এর আগের ভিডিওতে আমি বলেছি যে পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদানগুলো সম্পর্কে। তো আমি অভ্যন্তরীণ উপাদান এবং পররাষ্ট্রনীতির বাইরের বা বহি উপাদানগুলো যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ উপাদানগুলো, পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা ভৌগোলিক অবস্থান। দ্বিতীয় যেটা আছে সেটা রাষ্ট্রের আকার। তৃতীয়ত পপুলেশন বা জনগণ। চতুর্থত ওই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কতটুকু, এবং পঞ্চমত যেটা থাকতে হবে সেটা সামরিক সক্ষমতাটা কতটুকু। এগুলোর উপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়। এগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ উপাদান, পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান। এবং পররাষ্ট্রনীতির বাহিরের বা বহি উপাদান যেগুলো আজকে আলোচনা করলাম সেগুলো যদি একাধারে বলি সেটা প্রথমে ওই রাষ্ট্রের হিস্টোরি বা অতীত ইতিহাস। এরপর আইডিওলজি বা রাষ্ট্রগুলোর মতাদর্শগুলো কেমন। এরপর তৃতীয়ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। চতুর্থত আন্তর্জাতিক আইন, এবং সর্বশেষ যেটা প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবটা কেমন। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করা হয়। তো আশা করি রাষ্ট্রের অভ্যন্তরীণ উপাদান, পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান এবং বহি বা বাইরের যে উপাদানগুলোর উপর ভিত্তি করে যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয় এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস একটা ধারণা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।